তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আমরা 50 বেসিক ক্লাসের আরও একটি ক্লাসে হাজির হতে পেরেছি। আজ এটি ক্লাস 33, 33তম দিনের আয়োজন। আমার সঙ্গে নতুন পুরনো যারাই যুক্ত হয়েছে সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যদি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত লেগে থাকো এই 50টি ক্লাসে, ইনশাআল্লাহ তুমি যা কিছু পাবে নিশ্চয় দিন শেষে তা নিয়ে উল্লাস করবে। আর এটিও বলে রাখি, যারা আয়োজনটা শুরু করেছো এবং কন্টিনিউ করছো, মাঝে মাঝেই কোনো এক অজানা কারণে হয়তো বা হতাশা কাজ করবে। পরামর্শ থাকবে, কোনোভাবেই মাঝপথে থেমে যেও না, ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। ওকে, সো আমরা শুরু করছি আজকের ক্লাস, বেসিক ক্লাস 33। অযথা কোনো কমেন্ট করা যাবে না, একটু নজর রাখতে হবে। আমরা 32তে অ্যানাউন্স করেছিলাম যে আমরা কথা বলবো সিকোয়েন্স অফ টেন্স নিয়ে। যেহেতু আমাদের টেন্সের আলোচনা শেষ, টেন্সের সঙ্গে মিল রয়েছে যে টপিকটা সেটা নিয়ে। তো সিকোয়েন্স অফ টেন্সের আলোচনা করতে গেলে আরেকটা জিনিসও আমাদের আজকে শিখতে হবে, এবং সেটি হচ্ছে ক্লজ। তো ক্লজ মানে ক্লজের আলোচনাটা পুরোটা থাকবে না। আমরা আজকে সিকোয়েন্স অফ টেন্স শেখার জন্য ক্লজটা যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকু নিয়ে কথা বলবো, কেমন? সো একটু মনোযোগী হও ক্লাসে। আলোচনার শুরুতেই ছোট্ট একটা আমি টেস্ট দিয়ে দিই, একটা ছোট টেস্ট, এবং নিজেরা ট্রাই করো যে হি সেইজ দ্যাট, ফিলিং ইন দ্য গ্যাপ, অ্যান্ড দেন আমি অপশান হিসেবে বললাম হোয়াট উইল বি দ্য রাইট আনসার, হি ইজ কামিং। অপশান বিতে দিলাম হি ওয়াজ টায়ার্ড। নিজেরা ট্রাই করো যে সঠিক আনসার কোনটা হতে পারে। দ্রুত, একেবারে ঝড়ো গতিতে আনসারগুলো করতে হবে, কেমন? একটু দ্রুত। ওকে, সো এরই সাথে আমি আরও একটা টেস্ট দিয়ে দিই, তাহলে আলোচনাটা দ্রুত বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে হি সেইড দ্যাট, ফিলিং ইন দ্য গ্যাপ, আচ্ছা ফিলিং ইন দ্য গ্যাপটা দুই রকম লাগছে, দ্যাটস ওয়াই একই রকম করি। আচ্ছা, হি সেইড দ্যাট অপশানে আমরা রাখছি প্রথমটায় হি ইজ কামিং, অপশান বিতে রাখবো হি ওয়াজ কামিং। প্রসঙ্গত বলি, যারা এই ক্লাসটিতে যুক্ত হয়েছ এবং তোমরা মনেই রেখো যে যা শেখানো হচ্ছে, যা দেখছো, সবগুলোই মূলত প্রায়োগিক ইংলিশ। আই মিন কোনো না কোনো একটি সেগমেন্টে এগুলো তোমার লাগে, সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে, অ্যাডমিশন টেস্ট, ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন, প্রতিটা ক্ষেত্রে এই গ্রামারগুলোই ব্যবহার হয়। তাহলে হি সেইজ দ্যাট, একটা বিষয় লক্ষ্য করো, রাইট আনসারটা ফার্স্টে আমি বলে দিই, হি ইজ কামিং এটাও রাইট উত্তর, এবং প্রক্ষান্তরে হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, এটাও হচ্ছে রাইট। হি সেইজ দ্যাট, সে বলে যে সে আসছে অথবা সে ক্লান্ত ছিল। ওকে, তো কি এমন রিজন যে এখানে দুইটা আনসারই রাইট হলো? আবার নিচের বাক্যটা খেয়াল করো, হি সেইড দ্যাট, এখানে অনলি একটা আনসার রাইট রয়েছে, এবং সেটা হচ্ছে হি ওয়াজ কামিং। এখানে বা কি এমন রিজন বা কারণ রয়েছে যে শুধুমাত্র বি নাম্বারটা রাইট হলো? তাহলে এখানে ছোট্ট করে একটা জিনিস জেনে রাখো, অন্য যে বাক্যটা রয়েছে সেইটার এক বিশেষ নিয়মের কারণেই মূলত পরবর্তীতে টেন্স নির্ধারণ হয়েছে। এই পাঁচটা প্রেজেন্ট টেন্স, এবং সেই জন্য পরের অংশটা হয়েছে প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স। শুধু তাই না, যদি কোনোভাবে এই বাক্যটা এভাবেও থাকতো, একটু খেয়াল করে দেখো, যদি আমি বলতাম যে হি উইল সে এবং দ্যাট দিয়ে ফিলিং ইন দ্য গ্যাপ, তাহলে মনে রেখো তারও উত্তর কিন্তু এই দুইটাই হতো। দ্যাট মিনস যদি এই অংশটা প্রেজেন্ট অথবা ফিউচার থাকে, এই অংশটা প্রেজেন্ট অথবা ফিউচার থাকে, তাহলে পরবর্তী অংশটা যে কোনো টেন্সে হতে পারে। তাহলে এখানে সেন্টেন্সের সংখ্যা কয়টি বলো তো? আমি যদি এইভাবে লিখি এবার, হি সেইজ দ্যাট হি ইজ কামিং,
কয়টা সেন্টেন্স বলো তো? দুইটা সেন্টেন্স, দুইটা বাক্য। এই হচ্ছে একটা বাক্য, দ্যাট থেকে শুরু করে এই হচ্ছে একটা বাক্য। বাক্যের সংখ্যা কয়টা? দুইটা। আমরা যখন টেন্স শিখেছিলাম সেখানে কিন্তু একটা বাক্য নিয়ে কথা বলেছি আমরা, কিন্তু এখানে বাক্যের সংখ্যা কয়টা? টেন্সের সংখ্যা দুইটা। এইটাই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ যেখানে টেন্স থাকবে দুইটা, টেন্স প্লাস টেন্স ইজ ইকুয়াল টু আমাদের আলোচনার বিষয় আজকে, সেটির নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স মানে কি বলতো? ক্রম, মানে একটার পর আরেকটা। তো একটার পর আরেকটা হতে গেলে সেখানে টেন্স কয়টা থাকবে? দুইটা থাকবে। এখন বিশেষ যে নিয়মে একটা অংশ দেখে, একটা টেন্স দেখে আরেকটা টেন্স নির্ণয় করতে হয়, অথবা বিশেষ যে নিয়মে একটা ক্লজ দেখে, প্রিন্সিপাল ক্লজ দেখে পরবর্তী আরেকটি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ নির্ণয় করতে হয়, তার নাম হলো সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্সের গ্রামারে কিন্তু আরেকটা নাম রয়েছে, কোনো কোনো জায়গাটা দেখতে পেতেই পারো, সেটি হচ্ছে এগ্রিমেন্ট অফ টেন্স। অর্থাৎ টেন্সের সঙ্গে টেন্সের এগ্রিমেন্ট বা চুক্তি, কোন টেন্স কাকে সাপোর্ট করে, সেই নিয়মটাই আমি তোমাদেরকে শেখাবো। আর অলরেডি খেয়াল করেছো যে আমি যখন বললাম যে প্রিন্সিপাল ক্লজ, অনেকের মাথায় কিন্তু ধাক্কা লেগেছে যে বাবা শিখছি সিকোয়েন্স অফ টেন্স, ক্লজের নাম কেন আসলো? ওই যে বললাম সিকোয়েন্স অফ টেন্স শিখতে গেলে একটু ক্লজ সম্পর্কে ধারণা রাখতে হবে, যেটা আমি একটু পরেই তোমাদের সেখানে নিয়ে যাব। তাহলে এই অংশটুকুর নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে প্রধান বাক্য। আর দ্যাট হি ইজ কামিং, এটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ বা প্রধানের অধীনে থাকা একটি বাক্য। প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যর একটা নিয়ম মেনে পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজ যে ভার্বের টেন্সটা হয়, এটার নামই হলো সিকোয়েন্স অফ টেন্স। ওকে, সো এখানে ছোট্ট করে একটা নোট তোমরা করে রাখো, সেটি হচ্ছে যদি কখনো প্রেজেন্ট অথবা ফিউচার থাকে, প্রেজেন্ট অথবা ফিউচার থাকে, ওকে, সো পরবর্তীতে হয়ে যাবে এনি টেন্স। এনি টেন্স, প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, ওকে, অথবা ফিউচার টেন্স হয়, এই যে ফিউচার হয় প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স, তাহলে পরেরটা এনি টেন্স হবে। এই অংশটুকুর নাম আমরা বলছি প্রধান বাক্য বা প্রধান ক্লজ, PRINCIPAL, প্রিন্সিপাল ক্লজ। কোনো কোনো জায়গায় এটাকে বলা হবে মেইন ক্লজ, তার মানে যেটাই প্রিন্সিপাল সেটাই মেন। আর এই পাশে এনি টেন্স যেটা হতে পারে তার নাম হলো সাবঅর্ডিনেট। কি? সাবঅর্ডিনেট। আমি জানি যে তোমরা ক্লজ তো শেখোইনি, সেখানে ক্লজের নাম যখন আসছে তখন তো একেবারেই অবাক হয়ে যাচ্ছ, এম আই রাইট? সো সাথে লেগে থাকো, আমি বলছি যে আসলে এই জিনিসটা কি। পরের বাক্যটা দেখো, হি সেইড দ্যাট, এখানে অনলি একটা আনসার রাইট হয়েছে। কেন? এখানে একটা নিয়ম বিদ্যমান যে প্রথম অংশ বা প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে হয়, আমি এখানে নোটটা দিয়ে দিই, প্রথম অংশটা যদি কোনোভাবে পাস্ট টেন্স হয়ে যায় ইজ ইকুয়াল টু পরেরটা হয়ে যাবে পাস্ট টেন্স, পরেরটা হয়ে যাবে পাস্ট টেন্স। সেটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, কিন্তু পাস্ট থাকলে অবশ্যই পরের অংশটা কিন্তু পাস্টেই হবে। তো সেইড, এটা যেহেতু পাস্ট টেন্স, তাই পরের অংশটা কি হবে? পাস্ট টেন্সই হবে, এখানে প্রেজেন্ট হতেই পারে না। তাহলে এখানে সেইড না থেকে যদি কোনোভাবে সেজ থেকে যেত, তাহলে শুধুমাত্র হি ইজ কামিং হতো না, ওয়াজও কামিং হতো, অর্থাৎ যে কোনো আনসারই রাইট হতে পারতো, প্রেজেন্ট অথবা ফিউচার। সো এটি হলো সিকোয়েন্স অফ টেন্সের একেবারে মূল দুইটা স্ট্রাকচার। কোন দুইটা স্ট্রাকচার? এই দুইটা স্ট্রাকচার। সো আমি এই দুইটা স্ট্রাকচারকে আমি কাছাকাছি রাখবো। এটা হচ্ছে নাম্বার 1, ভালো করে মনে রেখো, অ্যান্ড নাম্বার 2। কেউ যদি বলো যে আমি সিকোয়েন্স অফ টেন্স এত কিছু শিখতে চাই না, আমাকে শর্টকাটে দুইটা কথা বলে ছেড়ে দেন, তাহলে বলবো যে এই দুইটা রুলস নিয়ে তুমি এখান থেকে বিদায় নিতে পারো। কারণ সিকোয়েন্স অফ টেন্সের রুলে যতগুলো রুল আমরা বর্ণনা করব বা দেখব যে এর বাহিরে আসলে কিছুই নেই। ওকে, সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে বেসিকলি এই দুইটা রুল। এর ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো একটু পরে, কিন্তু তার আগে আমরা ছোট্ট করে জানবো ক্লজ। কারণ ক্লজ না জানলে বারে বারে ক্ষণে ক্ষণে তুমি সিকোয়েন্স অফ টেন্সে ধাক্কা খাবে। সো ক্লজের প্রসঙ্গে একটু আসি আমরা। সো আমরা শিরোনাম দিচ্ছি ক্লজ। তবে বলে দিই, এটি ক্লজের পূর্ণাঙ্গ ক্লাস নয়, কারণ ক্লজ নিয়ে আমি বিস্তারিত ক্লাস নেব, যেটার জন্য হয়তো বা 2-3 দিনও লেগে যেতে পারে। সেইটা যখন আমি নেব সেখানে বুঝবে। এখন শুধু ক্লজ নিয়ে একটু কথা বলি। ক্লজ মানে হচ্ছে, প্রথমত মনে রাখবে, ওয়ার্ড প্লাস হচ্ছে ওয়ার্ড।
যেটাকে আমরা বলি শব্দের সমাহার, মানে অনেকগুলো শব্দ থাকবে এবং এই শব্দগুলোর মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। সেটা আবার যেন তেন ভার্ব নয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট, NITE, ফাইনাইট ভার্ব। আমি যখন তোমাদের ভার্বের লেসন শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ফাইনাইট ভার্ব কোনগুলো, যে ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়, ওকে, যেগুলো টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। ওকে, সো ক্লজটাকে একটু বড় করি। আলোচনার বিষয় ওয়ার্ড এবং ওয়ার্ড, যার ভিতরে সাবজেক্ট এবং ভার্ব থাকবে এবং এর ভিতরে ফাইনাইট ভার্ব থাকবে। ছোট্ট করে আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি যে হি গোজ দেয়ার, হি গোজ দেয়ার, একটু খেয়াল করো, এখানে সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে। অতএব এই অংশটাকে আমরা একটা ক্লজ বলতে পারি। কি বলতে পারি? ক্লজ বলতে পারি, পারি তো? কিন্তু যদি আমি এইভাবে বাক্যটা বলতাম গোয়িং দেয়ার, সেখানে যে ধরো বলতাম গোয়িং দেয়ার, এবার লক্ষ্য করে দেখো এখানে সাবজেক্ট নেই এবং যে ভার্বটা আছে সেটা কোনো ফাইনাইট ভার্ব নয়। গোয়িং, এটা তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, এটা হচ্ছে পার্টিসিপল অন্য কিছু। সুতরাং এইটাকে আমরা ক্লজ বলবো না, এটা না হচ্ছে ফ্রেজ। আমি ছোট্ট করে একটু মনে করে দিলাম, কারণ অনেক সময় ফ্রেজ এবং ক্লজটা অনেকে গুলিয়ে ফেলো, সেই জন্য অ্যাট এ গ্ল্যান্স আমি দেখিয়ে দিলাম। তাহলে ES দেখে তুমি বুঝতে পারছো টেন্স নির্ণয় করা যাচ্ছে, এটি প্রেজেন্ট টেন্স। ভার্ব দেখে যদি টেন্স নির্ণয় করা যায়, সেই ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যদি কোথাও সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তাহলে এই লম্বা অংশটুকুর নাম হচ্ছে ক্লজ। আর যদি কোনো সাবজেক্ট না থাকে এবং ভার্বের অস্তিত্ব হারিয়ে যায়, দেখো গোয়িং দেখে কি বুঝতে পারছো এটা কোন টেন্স? নো। সো এইটার নাম কিন্তু ভার্ব নয়, এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে পার্টিসিপল। আমি পরে দেখাবো তোমাদের, এগুলোর নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? সো এগুলোর নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, সো ক্লজের প্রারম্ভিক যে বিষয়টা সেটা আমরা জানার চেষ্টা করলাম। এবার আমরা জানার চেষ্টা করব কাইন্ডস অফ ক্লজেস। কাইন্ডস অফ ক্লজেস, অর্থাৎ ক্লজ কত প্রকার। মনোযোগী হও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ডিসকাশন। ক্লজ আসলে কত প্রকার? ক্লজের প্রকার আলোচনা করার পূর্বে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই তোমাদের। যেমন আমি ধরো বললাম যে হি said that he was tired, TIRED, tired। যে বাক্যটি আমি দিয়েছিলাম, নজর রেখো, he said that he was tired। আমি যদি এখান থেকে শুরু করে সবটুকুতে আন্ডারলাইন করি অথবা তোমাকে জিজ্ঞাসা করি যে বলো তো এটার নাম কি, কেউ কি বলতে পারবে? এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এইখানে কয়টা অংশ বলো তো? দুইটা অংশ। একটা লম্বা যখন বাক্য হয় এবং তার যখন দুইটা অংশ হয়ে যায়, তখন প্রথম যে অংশটা থাকে যার ভিতরে কোনো চিহ্ন থাকে না, মনে রেখো কিছু চিহ্ন থাকবে না, টিল, আনটিল, দো, অলদো, ইফ, এইসব ছোট ছোট কিছু বৈশিষ্ট্য থাকবে না, যেগুলোকে বলা হয় ক্লজ মার্কার। কি বলা হয়? ক্লজ মার্কার। অর্থাৎ যে বাক্যের মাঝে কোনো ক্লজ মার্কার থাকবে না সেটার নাম হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ক্লজ। MC বলতে পারি আমরা শর্টকাটে, MC অথবা PC, প্রিন্সিপাল ক্লজ, যা খুশি তাই তুমি বলো, এটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যার ভিতরে কোনো মার্কার চিহ্ন নেই। কিন্তু যে অংশটার ভিতরে চিহ্ন আছে, দ্যাট হি ওয়াজ টায়ার্ড, দ্যাট একটা চিহ্ন, এবং এই দ্যাট হি ওয়াজ টায়ার্ড এই অর্থটা প্রকাশ করার জন্য হি সেইডের উপর নির্ভরশীল। তুমি খেয়াল করো, হি সেইড, সে বলেছিল, কথা ক্লিয়ার। কিন্তু যখন হবে দ্যাট হি ওয়াজ টায়ার্ড, যে সে ক্লান্ত ছিল, এই যে সে মানে কথাটা কেমন আবঝা লাগছে। অর্থাৎ প্রিন্সিপালের সাহায্য ছাড়া, প্রধান বাক্যের সাহায্য ছাড়া যে অংশটি তার অর্থ পরিপূর্ণ করতে পারে না তার নাম হচ্ছে SC বা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝে গেছো যে একটা সেন্টেন্স যেটা দেখে আমরা একটা মনে করি তার ভিতরে মূলত দুইটা পার্ট থাকে, একটা থাকে প্রধান আর একটা হচ্ছে প্রধানের অধীন। প্রধানকেই বলা হয় প্রিন্সিপাল ক্লজ, আমাদের আলোচনার বিষয়, আর প্রধানের অধীনে এক বিশেষ ক্লজ মার্কার নিয়ে যে বসে তার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সো আমরা প্রকার কিন্তু অলরেডি পেয়ে গেছি। প্রকার কয়টা বলো তো? দুইটা। নাম্বার 1, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অথবা এটাকে অনেক সময় বলা হয় মেইন ক্লজ,
অথবা অনেক সময় বলা হয় ইনডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি বলতো? স্বাধীন, মানে এ কারো উপরে কোনো স্বাধীন মানে পরাধীন নয়, এ একেবারে স্বাধীন। এবং আরেকটি প্রকার রয়েছে, সেটির নাম কি বলতো? সেটির নাম হলো সাবঅর্ডিনেট, মানে অন্যের অধীন। সাব মানে কি? অন্যের অধীন, সাবঅর্ডিনেট, অর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সো প্রিন্সিপাল, মেইন, ইন্ডিপেন্ডেন্ট একই ক্লজ। তোমরা হয় কি অনেক সময় একটা বই কিনতে যাও, একটা বই তোমরা কেনার পরে অনেক কিছু বুঝতে পারো না, কারণ সেখানে সিনোনিমাস অনেক ওয়ার্ড ইউজ করা হয়। তুমি জেনেছো যে প্রিন্সিপাল ক্লজ, হঠাৎ করে সেখানে বলছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা থাকলে আর ধরতে পারো না। এর কারণই হলো একটা জিনিসকে যে আরও অনেকগুলো নিকনেমে আরও অনেক উপনামে রাখা হয়, সেগুলো না জানাটা। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি প্রতিটি ক্লাসেই তোমাদেরকে যা যা দরকার সব দেওয়ার। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেটের অন্য একটা নাম হতে পারে, সেটা কি বলতো? এনিওয়ান। ইন্ডিপেন্ডেন্ট যদি স্বাধীন হয়, তো সাবঅর্ডিনেট মানে তো পরাধীন। পরাধীন ইংরেজি কি? ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। সো ডিপেন্ডেন্ট ক্লজ একটা প্রধান, ওকে, আর একটা হচ্ছে প্রধানের অধীন। এই যে সেটা হচ্ছে প্রধানের অধীন। তাহলে লম্বা যখনই তোমরা কোনো একটা বাক্য দেখবে, এখন থেকে ধরেই নেবে যে সেইখানে দুইটা পার্ট আছে। ভালো করে মনে রেখো, কয়টা পার্ট বলো তো? দুইটা পার্ট। যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাদের, দেখা যাক ঠিকঠাক মতো ধরতে পারছো কিনা। আই থিঙ্ক, THINK, থিঙ্ক, আই থিঙ্ক দ্যাট হি নোজ ইট। বলো তো এখানে কয়টা পার্ট? দুইটা। আই থিঙ্ক একটা, আর ক্লজ মার্কার, বিশেষ কিছু চিহ্ন। আমি একটা পুরো লম্বা লিস্ট দেব তোমাদের ক্লজ মার্কারের, এই বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। সুতরাং প্রথমটাকে বলবো আমরা PC মানে প্রিন্সিপাল ক্লজ, আর পরেরটাকে বলবো SC মানে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝে নিও, P দ্যাট মিনস প্রিন্সিপাল, S দ্যাট মিনস সাবঅর্ডিনেট। কেমন? একটা লম্বা বাক্য। এইবার আরেকটি মূল টেস্ট দেব। এখানে টেস্ট মূলত হয়নি, এবার একটু অন্যরকম টেস্ট দিই। যেমন অ্যাজ ইউ সে আই ক্যান ডু। এবার তোমাদেরকে বলতে হবে এখানে কোনটা প্রিন্সিপাল আর কোনটা হলো সাবঅর্ডিনেট। দুইটা অংশ তো, অ্যাজ ইউ সে, যেহেতু তুমি বলো আই ক্যান ডু। বলো দেখি, প্রসঙ্গত বলি, এই একই বাক্যকে তুমি দুইভাবে লিখতে পারো। একটা হচ্ছে আই ক্যান ডু, আই ক্যান ডু, মাঝখানে অ্যাজ দিয়ে দাও, অ্যাজ ইউ সে। কিন্তু এই দুইটা বাক্য তুমি এইভাবে লিখতে পারলেও আমি ছোট্ট একটা ভুল করে রেখেছি। কেউ কি বলতে পারো আমার ভুলটা কোথায়? ঝটপট করে একটু কমেন্টে জানাও। মাশাআল্লাহ, ভেরি গুড। অ্যাজ ইউ সে আই ক্যান ডু, ইয়েস। অ্যাজ ইউ সে, অ্যাজকে বলা হচ্ছে ক্লজ মার্কার। এটা ক্লজ চেনার একটা বৈশিষ্ট্য। কি ক্লজ? সাবঅর্ডিনেট চেনার বৈশিষ্ট্য। আমি সাবঅর্ডিনেটের একটা মার্কারের লম্বা লিস্ট আছে, আমি আবার বলছি, একটু পরে শেয়ার করছি। সো অ্যাজ ইউ সে, এইটুকুর নাম হচ্ছে সাবঅর্ডিনেট। আই ক্যান ডু, এটার নাম হচ্ছে প্রিন্সিপাল। তার মানে সর্বদাই যে প্রিন্সিপালই শুরুতে বসবে এর কোনো মানে নেই। প্রিন্সিপাল ক্লজ বা প্রিন্সিপাল বাক্য শেষেও বসতে পারে। ওকে, পার্থক্য হচ্ছে কি, যদি প্রিন্সিপাল ক্লজটা আগে বসে তাহলে সাবঅর্ডিনেটের ক্লজ মার্কার দিয়ে পরের বাক্যটা বসবে, কোনো কমা ব্যবহার করতে হবে না। কিন্তু যদি সাবঅর্ডিনেটের কোনো মার্কার শুরুতে বসে বাক্যটা বসে, এরপরে তোমাকে কমা বসাতেই হবে। এটাই ভুল, আমার এটাই প্রশ্ন ছিল যে ভুলটা কোথায়। সো অ্যাজ ইউ সে একটি কমা দিতে হবে, আর তারপরে আই ক্যান ডু। কিন্তু যদি প্রিন্সিপাল ক্লজটাকে আগে নিয়ে চলে আসো এইটার মতো করে, আর ক্লজ মার্কারটা যদি পরে দিয়ে দ্বিতীয় বাক্যটা লেখো, তাহলে আর কিন্তু কোনো কি দিতে হবে না বলো তো, আর কোনো কমা চিহ্ন ব্যবহার করতে হবে না। এই কথাটা খুবই সাধারণ, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ছোট্ট এই প্রশ্নটাই অনেক সময় প্যারা দেয়। যেমন এই প্রশ্নটাই যদি বলি যে ইফ ইউ সে আই উইল ডু, এই একটা বাক্য, এবং আরেকটি বাক্যতে বলা হলো যে আই উইল ডু ইফ ইউ সে, ইফ ইউ সে। তাহলে বলো তো এখানে কোন বাক্যটি সঠিক আর কোনটা হচ্ছে ভুল?
বলা হলো চুজ দ্য কারেক্ট আনসার, চুজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ সঠিক আনসারটি খুঁজে বের করো। এই জায়গাটায় তেমন কোনো বৃহৎ ভুল নেই, শুধু কমা সেমিকোলনেরই একটি ভুল। যেমন ইফ, এটি হচ্ছে একটা ক্লজ মার্কার, একটা চিহ্ন, সাবঅর্ডিনেটের মার্কার। অনেকে তো বিরক্ত হচ্ছে, স্যার সাবঅর্ডিনেটের মার্কারটাই দেন তো, কতগুলো চিহ্ন আছে একটু দেখি, আমি দেখাবো। সো চিহ্ন যখনই শুরুতে বসবে, ওকে, এরপরে অবশ্যই তোমাকে এটি কমা দিতে হতো, আমি কমা দিইনি, অতএব এই বাক্যটা হচ্ছে রং। আর আমি যদি মাঝখানে ব্যবহার করি, আই উইল ডু ইফ ইউ সে, মাঝখানে ব্যবহার করলে আমার কোনো কমা সেমিকোলন রাখবে না, সেই দিক থেকে ইটস রাইট আনসার। ক্লিয়ার? সো ছোটো ছোটো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, অ্যান্ড দিস ইজ কল্ড বেসিক। অনেকে প্রশ্ন করে বেসিক আবার কি? এগুলোই বেসিক বাবা, এগুলোই তোমাকে বড় প্যারা দেয়। তাহলে আমরা রয়েছি যে একটা লম্বা বাক্যের ভিতরে দুইটা পার্ট থাকে, একটার নাম হচ্ছে প্রিন্সিপাল এবং আরেকটির নাম হলো সাবঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আগে পরে বসতেই পারে, শুধু পার্থক্য হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আগে বসলে সাবঅর্ডিনেট ক্লজ সোজাসুজি বসে যায়, কোনো কমা বসে না। আর সাবঅর্ডিনেট ক্লজটা যদি শুরুতে বসে, তাহলে প্রিন্সিপাল ক্লজের মাঝখানে একটা কি বসে? কমা বসে, বসাতেই হবে, না বসালে এটি হচ্ছে ভুল। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি সাবঅর্ডিনেট ক্লজের একটা লম্বা বৈশিষ্ট্য দিয়ে দিই এবং তোমাদেরকে বলি যে এগুলো ক্লাসটা শেষ করে মুখস্থ করে ফেলবে। যারা পেইড ব্যাচে আছো আমি তো তাদেরকে চমৎকারভাবে দিয়ে দেব। দেখো আমি দিয়েই দিয়েছি, লিস্ট অফ সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। ক্লজ তো দুইটা মূলত, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট। এখন যদি কোনো বাক্যতে তুমি দেখো বিকজ, যদি দেখো সিন্স, যদি দেখো অ্যাজ, আমি অনেক বাক্য দিয়েছি এখানে, সবগুলো বিকজ দিয়ে। শি লেফট আর্লি বিকজ শি ওয়াজ টায়ার্ড, সে তাড়াতাড়ি চলে গেল কারণ সে ক্লান্ত। দুইটা পার্ট, শি লেফট আর্লি এই একটা পার্ট, বিকজ শি ওয়াজ টায়ার্ড এই হচ্ছে একটা পার্ট। এখন আমি যদি বলি যে বলো তো কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে বলবে যে স্যার আপনি যেহেতু শিখিয়েছেন যে বিকজ থাকলে এই যে বিকজ আছে, অতএব এটার নাম সাবঅর্ডিনেট। তাহলে বলো তো সাবঅর্ডিনেটটা বাদ দিলে কোন ক্লজ থাকে? যে স্যার অবশ্যই সেটা থাকে মেইন ক্লজ। খুবই সহজ, এই বৈশিষ্ট্যগুলো যে বাক্যের সাথে লাগানো থাকবে, যে বাক্যের সাথে লাগানো থাকবে, দেখো যে বাক্যের সাথে লাগানো আছে সেইগুলোকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। শুধু আমি এখানে একটা চমৎকার জিনিস যুক্ত করেছি যে বিকজ, সিন্স, অ্যাজ কোন সব ক্ষেত্রে ব্যবহার হয়, এগুলো দ্বারা কজ অ্যান্ড ইফেক্ট, একটা কারণ প্রকাশ করা হয়। বুঝতে পেরেছ? যে সিন্স ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, এটা একটা কারণ। এর ফলটা কি? উই স্টেড ইনডোর, আমরা ঘরের ভেতরেই থাকলাম, এটা একটা ফল। ঠিক আছে, কজ অ্যান্ড ইফেক্ট। তেমনি টাইম সংক্রান্ত যে তোমার ক্লজ মার্কার আছে সাবঅর্ডিনেটের, হোয়েন, হোয়াইল, অ্যাজ সুন অ্যাজ, ক্লাসটি শেষ করে মুখস্থ করবে, আফটার, এই বৈশিষ্ট্যগুলো যদি কোথাও দেখতে পাও রে বাবা, তাহলে আর কোনো কথা নেই, এগুলোর নাম কি বলবে? এগুলোর নাম বলবে সাবঅর্ডিনেট ক্লজ। আমি একবার করে সবাইকে দেখিয়ে দিই। হ্যাঁ, অলদো ক্লাসটি শেষ করলেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, তোমরা যারা পেইড ব্যাচে রয়েছে। কেমন? পারপাস কোনগুলো? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, কম্প্যারিজন, দেন দ্বারা তুলনা করা হয়, অ্যাজ ডট ডট অ্যাজ, হোয়ার, এই বৈশিষ্ট্যগুলোই তোমাকে বলে দেবে যে সেই সেন্টেন্সটা আসলে কী ধরনের সেন্টেন্স। অ্যাজ ইফ, অ্যাজ দো, হু, হোম, রাইট? সো যদি ইংরেজি শিখতে চাও এবং আর কখনো ইংরেজি নিয়ে প্যারাই পড়তে না চাও, ক্লাসটি শেষ করবে এই শীটটায় যা রয়েছে তা পড়তে কখনোই ভুল করো না। এবার তোমাকে দেখায় যে এগুলো যদি না জানো, বারে বারে ক্ষণে ক্ষণে তুমি কিভাবে বাধাপ্রাপ্ত হবে। আচ্ছা, ধরা যাক এই বাক্যটা দিয়েই একটা টেস্ট আসলো। ওকে, একটু খেয়াল করো, আমি এই বাক্যটা দিয়ে তোমাকে একটি টেস্ট দিচ্ছি। সিন্স ইট ওয়াজ রেইনিং উই স্টেইড ইনডোর। এখন আমি বাক্যটাকে উপরে রাখলাম, টেনে নিলাম, উই স্টেইড ইনডোর, আন্ডারলাইন করলাম এবং অপশান হিসেবে বললাম যে বলো তো বাছাধন, আন্ডারলাইন করা এই অংশটুকুর নাম কি? অপশান এ, প্রিন্সিপাল ক্লজ। ওকে, সো তোমরা সারা জীবন খালি বাক্য বাক্য বলতে, কিন্তু না, বাক্যের সেন্টেন্সের আরেকটা ভালো নাম রয়েছে, সেটা হচ্ছে ক্লজ। ক্লজের একটা বৈশিষ্ট্য আছে, সেটা জেনেছ, তার মানে একটা সেন্টেন্সকে আমরা একটা ক্লজ বলতেই পারি। তাহলে প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড অপশান বিতে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
কোঅর্ডিনেট ক্লজ। বেশি দিন না, তুমি যে পরীক্ষায় দিতে যাও প্রতিযোগিতামূলক, দেখবে এরকমই একটা প্রশ্ন তোমাকে করে বসেছে। আবার ধরো আরেকটি প্রশ্ন তোমাকে করলো, জাস্ট শুধুমাত্র কি করলো জানো, শুধুমাত্র, আচ্ছা আমি এইটা রেড কেন করেছি, আমি আর এটা ব্ল্যাক করা উচিত, কেমন? এইবার আন্ডারলাইনের জায়গাটা চেঞ্জ করে বলে দিল যে বাছাধন, এইবার আন্ডারলাইন করলাম হচ্ছে এই জায়গাটায়। বলো দেখি হোয়াট উইল বি দ্য রাইট আনসার। ঝটপট করে আত্মবিশ্বাস নিয়ে আনসারটা দাও। ওকে, সো যেহেতু এই বৈশিষ্ট্য জায়গাতে আন্ডারলাইন করা হয়নি, অন্য বাক্যটাই করা হয়েছে। অন্যটা মানেই প্রিন্সিপাল, অন্যটা মানেই হচ্ছে প্রধান, অন্যটা মানেই প্রধান। ওকে, আর এই বৈশিষ্ট্য আমি তো মুখস্থ করেছি, আমি জানি এগুলো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এই চিহ্ন আছে, অতএব বাবা তোমার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? এই একটা আত্মবিশ্বাস। এখন তোমরা মোটামুটি ক্লজের কিন্তু একটা বেসিক জিনিস তোমরা জেনে গেছো, যেই হচ্ছে ক্লজ। এখন আমরা আজকের যে জিনিসটা শিখছি সিকোয়েন্স অফ টেন্স, এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করেই সাবঅর্ডিনেট ক্লজ হবে বা হয় ইংরেজি গ্রামারে। প্রিন্সিপাল ক্লজের কারণেই সাবঅর্ডিনেট ক্লজের যে টেন্সের পরিবর্তনটা আজকে আমরা শিখছি বা শিখব, বা যে নিয়ম ইংরেজিতে রয়েছে তারই নামই হলো সিকোয়েন্স অফ টেন্স। কি মনে থাকবে? তার নাম হলো সিকোয়েন্স অফ টেন্স। ওকে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের আরেকটা স্পেশাল নোট দিয়ে দিই, যেহেতু তোমরা ক্লজ দেখছো, দ্যাট মিনস আমার মনে হয় যে ক্লজের আরেকটা যে অ্যাডিশনাল একটা প্রকার আছে সেটি তোমাদের বলা দরকার। সেটি হলো, যদি তোমরা কখনো কোঅর্ডিনেট কনজাংশন, পার্টস অফ স্পিচের একটা প্রকার, যদি এটা শেষের অংশ, কিন্তু আগে তোমাকে জানতে হবে ইংরেজিতে কিছু কোঅর্ডিনেট কনজাংশন রয়েছে। কোঅর্ডিনেট, কো মানে কি? সমঝোতা করা, হ্যাঁ, দুইটাকে একসাথে করা। এই দুইটাকে একসাথে করার জন্য ইংরেজিতে কিছু কোঅর্ডিনেট কনজাংশন রয়েছে। যেমন ধরো আমি বলবো হচ্ছে, সেগুলোকে মজা করে ইংরেজিতে অ্যাক্রোনিমে ডাকা হয় ফ্যান্স বয়েজ। একটু মনে রেখো, ফ্যান্স বয়েজ। এখন এগুলো মনে রাখার জন্য এফ এ হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এন এ হচ্ছে নর, এস এ সো, বি এ বাট, মনে রাখা কঠিন, এই জন্য দিলাম ওয়ে, ও ফর অর, ওয়াই হচ্ছে ইয়েট, ফ্যান্স বয়, আর এটা লাগবে না। হ্যাঁ, 1 2 3 4 5 6 7, হ্যাঁ এই 7টা। এই হচ্ছে ফ্যান্স বয়, আদর করে বলা হয়। এই শব্দগুলোর নাম হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন। যদি এমন তোমরা কোনো বাক্য দেখো না, যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। যদিও তোমরা এই বাক্যটা এভাবে দেখো না, তোমরা দেখো যে হি ইজ পোর বাট অনেস্ট। আসলে এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য নেই, একই কথা আমরা এটা বলি। তার কারণ হচ্ছে এই যে মাঝখানে যদি তোমরা কখনো এইসব কোঅর্ডিনেট কনজাংশনের কোনো একটা দেখতে পাও, কি পেয়েছ? বাট। যদি তোমরা এরকম কোঅর্ডিনেট কনজাংশনে কোনো একটা দেখতে পাও, তাহলে ইংরেজিতে একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো, এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো বাক্যতে থাকে, তাহলে আগে এবং পরে যদি সমজাতীয় সাবজেক্ট ভার্ব হয়, তাহলে দ্বিতীয় সাবজেক্ট ভার্ব দিতে হয় না, শুধু প্রথমটা থাকে। এই জন্য হি ইজ পোর বাট হি ইজ এটুকু অমিটেড, অনেস্টটা দিতে হয়। তাহলে কোঅর্ডিনেট এই কনজাংশনগুলো মনে রাখা জরুরি। যদি কোঅর্ডিনেট কনজাংশন কোথাও দেখতে পাও এবং এগুলো দিয়ে যে বাক্য গঠিত হয়, কোঅর্ডিনেট কনজাংশন যোগে যে সেন্টেন্স গঠিত হয়, আমি আরেকটা নোট দিচ্ছি, তার নামই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ তার মানে কোঅর্ডিনেট কনজাংশন মুখস্থ করা মানেই সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন কোঅর্ডিনেট ক্লজে অনেক সময় প্রশ্ন করা হয়, প্রশ্নটা একটু ভালো করে দেখো কী ধরনের প্রশ্ন করা হয়। যেমন প্রশ্ন করা হচ্ছে, হি spent some days with me
and I spent some days alone. সে আমার সাথে কিছুটা দিন কাটিয়েছিল আর আমি কিছুদিন কাটিয়েছিলাম একাকী। মাঝখানে কি রয়েছে? অ্যান্ড। একটু নজর দিও, কেমন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হি স্পেন্ড হবে, সেন্ড কেন বাবা? স্পেন্ড, SPENT, স্পেন্ড, স্পেন্ড। তো এখন হি স্পেন্ড সাম ডেজ উইথ মি, এই পাশে একটা ক্লজ বা বাক্য। আই স্পেন্ড সাম ডেজ অ্যালন, এই পাশে একটা সেন্টেন্স বা এই পাশে একটা ক্লজ বা বাক্য। তোমরা কি আমাকে বলতে পারো এই বাক্য আর এই বাক্যকে কি বলা হয়? অপশান। অপশান হিসেবে সেটা কি প্রিন্সিপাল ক্লজ? অপশান বি, এটা কি সাব অর্ডিনেট ক্লজ? অ্যান্ড অপশান সি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এবং আরেকটি হচ্ছে এই মুহূর্তে শিখলাম কোঅর্ডিনেট ক্লজ, অর্ডিনেট ক্লজ। ঝড়ো গতিতে রাইট আনসারটা দিয়ে দাও। আই এম জাস্ট ওয়েটিং ফর ইউর ফিডব্যাক। যারা কোনোভাবেই তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে, যারা 50 বেসিক ক্লাসের আয়োজনে ধুম করেই ক্লাস করছো, মানে এলোমেলোভাবে, তারা বুঝবে না। তোমার লক্ষ্য হচ্ছে প্রথম থেকে শুরু করে একটি একটি করে ক্লাস করা, কারণ প্রতিটা ক্লাসের সঙ্গে কিন্তু আরেকটা ক্লাসের সম্পৃক্ততা রয়েছে। সো তোমাকে এটা জানতে হবে। আমি জানি তোমরা গণহারে ভুল করবে, সো আমি টাইম ওয়েস্ট করবো না। তোমরা দেখেছো যে হি স্পেন্ড সাম ডেজ উইথ মি, আই স্পেন্ড সাম ডেজ অ্যালন। মাঝখানে যেহেতু অ্যান্ড আছে, অতএব তোমরা এটাকে যে কোঅর্ডিনেট ক্লজ বলবে আমি এটাই ধরে নিয়েছিলাম, বাট এটাই হচ্ছে ভুল। ভুলটা কি? আমি আন্ডারলাইন করেছি, দেখো এই অংশটুকু আর এই অংশটুকু, মাঝখানের এই অংশটুকু আমি বাকি রেখেছি। সো ওইটা ব্যাপার না। এই বাক্যটাকে যদি আমি আলাদা করি, খেয়াল করো, বাক্যটা তার পরিপূর্ণ অর্থ দিতে সক্ষম। এই বাক্যটাকে যদি আমি ওইখান থেকে আলাদা করি, তাহলে এই বাক্যটা পরিপূর্ণ অর্থ দিতে সক্ষম। তাহলে যে বাক্যটা পরিপূর্ণ অর্থ দিতে সক্ষম তাকে আমরা কি বলবো? ইয়েস, তাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ, মানে প্রধান বাক্য। তাকে আমরা কি বলবো? প্রধান বাক্য। তার মানে এটাও প্রধান বাক্য, এটাও প্রধান বাক্য, এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। সুতরাং একটা ছোট্ট শর্টকাট মনে রেখো, পিসি, দ্যাট মিনস প্রিন্সিপাল ক্লজ, প্লাস মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন, মানে আমি লিখবো সিও, কোঅর্ডিনেট কনজাংশন, সিসি। হ্যাঁ, রাইট, সিসি মানে কোঅর্ডিনেট কনজাংশন, বা ওই যে এইগুলো ফ্যান্স বয়। তারপরে আর একটা পিসি, মানে সবার শেষে পিসি বা কি বলতো, প্রিন্সিপাল ক্লজ। তো যদি সামনে প্রিন্সিপাল ক্লজ, পেছনে প্রিন্সিপাল ক্লজ, আর মাঝখানে অ্যান্ড বাট অর এই কোঅর্ডিনেট কনজাংশন থাকে, তাহলে এই সবটুকুর নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কবে বুঝবে তুমি? আন্ডারলাইন ঠিক যেখানে, মূল ফোকাস থাকবে সেখানে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কোশ্চিনটাই আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, খেয়াল করো। জাস্ট এই বাক্যটাই দিলাম, কিন্তু আমি আন্ডারলাইনটা এখান থেকে শুরু করে সবটুকু দিয়ে বলবো যে এটা কি। প্রশ্ন এরকম করা হয়, ইটস এ বা অ্যান, এরকম কিছু একটা বলা হয় যে ইটস আ কি, এই অংশটুকুর নাম কি তাহলে বলো? ইয়েস, এইটুকুর নাম ইটস আ কোঅর্ডিনেট ক্লজ। এই ছোট্ট বিষয়গুলো না জানার কারণেই তোমরা আনসার ভুল করো, পরীক্ষার হল থেকে বের হয়ে এসে বলো ইস এটা বুঝিনি, অথবা কি বললেন বুঝি নাই। দিস ইজ কল্ড বেসিক। সো তোমাকে বেসিকগুলো জানতে হবে। মোটামুটি আমরা ক্লজের কিন্তু একটা বেসিক জিনিস জেনে ফেলেছি, ঠিক আছে? ক্লজের কি জেনেছি? একটা বেসিক জিনিস। সো এখানে আমার মনে হয় আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, দেখি। ওকে, সো আমি একটি বাক্য দিচ্ছি তোমাদেরকে যে হি লাইকস রানিং, সে দৌড়াতে পছন্দ করে, দেন THN, দেন আই। ওকে, সো আমার প্রশ্ন হলো যে হি লাইকস রানিং
এইটাকে বলছি আমরা প্রিন্সিপাল। দেন আই, এইটুকু কি সাবঅর্ডিনেট হতে পারে আমার প্রশ্ন। হি লাইকস রানিং, সে দৌড়াতে পছন্দ করে, দেন আই, আমার তুলনায়। এই দেন আই এইটুকুর নাম কি প্রশ্ন করা হচ্ছে। অপশান এ, এটি কি ফ্রেজ, PHRAC ফ্রেজ। অপশান বি, ইটস এ ক্লজ, CLAUSE ক্লজ। ঝটপট করে এই আনসারটি জানাও এবং সাথে এটিও তোমাদের বলে দিই, আলোচনা শুরুতে আমি তোমাদের ক্লজের শুরুতে আমি একটা জিনিস বলেছিলাম যে ক্লজ হতে গেলে সেখানে অবশ্যই একটি ভার্ব থাকতে হবে। এই লাল যে অংশটি রয়েছে এই অংশটুকু কি ফ্রেজ নাকি ক্লজ? আমি জানি গণহারে হয়তোবা তোমরা এটাকে ফ্রেজ বলবে, আর এখানেই বড় সমস্যা। কারণ সাদা চোখে যেটা দেখা যায়, ইংরেজির রহস্য বলে একটা জিনিস রয়েছে। আসলে দেন আই বলতে এর ভিতরে একটা জিনিস লুকানো আছে। হি লাইকস রানিং, সে দৌড়াতে পছন্দ করে, দেন আই লাইক রানিং। অর্থাৎ আমি যে পরিমাণে দৌড়াতে পছন্দ করি তার চেয়ে সে দৌড়াতে বেশি পছন্দ করে। এই লাইক রানিং কথাটা এখানে লুকানো আছে। কারণ যদি লুকানোই না হয় তাহলে এটা কিছুই হতে পারে না, কারণ তুমি এটাকে ফ্রেজ কী করে বলবে। দেন হলো ক্লজ মার্কার, চিহ্ন, ওটা তুমি বাদ দাও। যদি তুমি বাদ দিয়ে দাও এটা একটা জিনিস, তাহলে থাকলো শুধু আই। একটা শব্দ কি কখনো ফ্রেজ হতে পারে? না রে বাবা, তুমি এটাকে ফ্রেজ বলতেই পারো না। এখন এটা বিশেষ কায়দা কৌশলে ক্লজ হয়ে আছে এবং কিছু অংশ কি হয়ে আছে, উজ্জ হয়ে আছে বা লুকিয়ে আছে। এই ধরনের লুকিয়ে থাকা ক্লজগুলোকে ইংরেজিতে নাম দেওয়া হয়েছে হিডেন ক্লজ, যেটা বুঝে নিতে হয় গবেষণা করে। একটা সময় তুমি বুঝতে পারবে অনেক স্টাডি মাধ্যমে। এবং এটাকে আরেকটি নাম দেওয়া হয় এলিপ্টিক্যাল, ELLIPTICAL। সো এলিপ্টিক্যাল অর্থাৎ উজ্জ, দুইটার অর্থ একই, মূলত গোপন, লুকোনো বা উজ্জ। এই ধরনের ক্লজগুলো মাঝে মাঝে দু একটা দেখা যায়। ওকে, সো যারা ক্লজ বুঝে শুনে আনসার দিয়েছো একটু হাত তোলো দেখি ঝটপট করে। মাশাআল্লাহ, অনেকেই রাইট আনসার দিয়েছো। তাহলে আমরা কিন্তু ক্লজ মোটামুটি বুঝে গেছি। এখন আমাদের যেটি কাজ সেটি হলো একেবারে আমরা আমাদের মূল আলোচনা যেটি চলছে সেটি হলো কি বলতো, সিকোয়েন্স অফ টেন্স। আমরা একেবারে সিকোয়েন্স অফ টেন্সে যাব, সিকোয়েন্স অফ টেন্সে যাব। দেখা যাক সিকোয়েন্স অফ টেন্স, আশা করি আর তোমরা ভুল করবে না। সিকোয়েন্স অফ টেন্স, এবং আমি সিকোয়েন্স অফ টেন্সের বেলায় এখন যখন ক্লজের কথা বলবো শুনে চমকে উঠবে না, কেমন? ক্লজ মানে হচ্ছে দুইটা বাক্য, ক্লজ মানে হলো দুইটা বাক্য। আলোচনা চলছে সিকোয়েন্স অফ টেন্স। এবার মনোযোগী হও। সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে আমি যদি একটি কথা বলি যে হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট, হি ফিলিং ইন দ্য গ্যাপ TIRED, tired. Option A is, option B was, option C had been, option D WOULD, would be। একটু জানাও দেখি এইবার রাইট আনসার কোনটা দেবে। বলে দিই, এই লম্বা যে দুটি বাক্যাংশ দেখছো তার দুটি পার্ট, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ দেখে বিশেষ নিয়ম অনুসরণ করে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের যে পরিবর্তন হয় তার নামই হলো সিকোয়েন্স অফ টেন্স। লক্ষ্য করে দেখো, এই পাশে এটি হচ্ছে পাস্ট টেন্স, তাই পরেরটি কী হবে বলো তো, পাস্ট টেন্স হবে। যেইটাই হোক পাস্ট টেন্স হবে, কিন্তু কোনোভাবে প্রেজেন্ট হবে না। তার মানে আমি নিশ্চিত হি ইজ টায়ার্ড, ইজ কোনোভাবেই হবে না, হবে না, হবে না। সো হি ওয়াজ টায়ার্ড, রাইট আনসার। হি হ্যাড বিন টায়ার্ড, সে ক্লান্ত হয়েছিল, পাস্ট পারফেক্ট। পাস্টই তো, পাস্টের যত রকম আছে সেটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রয়োজন বোধে পাস্ট পারফেক্ট হতে পারে, কিন্তু হবে। আবার উইল থেকে উড, যেটাকে ফিউচার ইন দ্য পাস্ট বলা হয়, হি উড বি টায়ার্ড, সে বলেছিল সে ক্লান্ত হতে পারে, সো উড বি টায়ার্ড। তার মানে এখানে সবগুলো আনসার রাইট, শুধুমাত্র ইজ ব্যতীত।
মাশাআল্লাহ। এই যে যারা আত্মবিশ্বাস নিয়ে বলতে পেরেছো, দ্যাট মিনস তাদের কিন্তু একটু একটু করে বেসিকের এই লেভেলটা বৃদ্ধি পাচ্ছে। মনে আছে সিকোয়েন্স অফ টেন্স মানেই হলো এই দুইটা রুল, যত রুলই করতে যাবে ঘুরে ফিরে এই দুইটা রুলই আসবে। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রম তো রয়েছেই, যেমন আমি এক্সেপশনটা একটু দিয়ে দিই, একটু মনে রেখো তোমরা, এই ব্যতিক্রমটাও অনেক সময় আসতে দেখা যায়। ওকে, সো এখানে আমরা যে ব্যতিক্রমটা দেব, হি সেইড দ্যাট, হি সেইড that the earth filling in the gap round round। তো এখানে কি আমরা ইজ দেব নাকি হচ্ছে ওয়াজ নেব, এই জায়গাটায় কিন্তু কোনো মাতব্বরি করা যাবে না, কারণ তুমি এখানে পাস্ট টেন্স দেখতে পাচ্ছ, তুমি ভাবছো যে পরেরটা আমি পাস্ট টেন্স করে ছাড়বো, তাই তুমি দিবে সে বলেছিল যে পৃথিবী গোলাকার, তার মানে পৃথিবী গোলাকার, এটা কি চিরন্তন সত্য না? চিরন্তন সত্য বাক্যগুলোকে কিন্তু পাস্ট টেন্সে করতে পারবে না, অলওয়েজ তোমাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে। সো এখানে যে নোটটি খুবই গুরুত্বপূর্ণ, ইউনিভার্সাল ট্রুথ, অথবা কিছু শর্ত আছে যেগুলোকে জেনারেল ট্রুথ বলা হয়, GENERAL, জেনারেল ট্রুথ, TRUTH, ট্রুথ। জেনারেল ট্রুথ যেগুলো আছে সেইগুলো হচ্ছে নো চেঞ্জ, জেনারেল ট্রুথ অথবা ইউনিভার্সাল ট্রুথ, সেগুলোর পরিবর্তন করা যায় না। ঠিক আছে, সো একটা টেস্ট হয়ে যাক, দেখা যাক তোমরা রাইট আনসার কি দিচ্ছ। দ্য টিচার said that water ... at 100 degree Celsius. So option A boils, option B boiled, ইত্যাদি ইত্যাদি। ঝড় গতিতে রাইট আনসারটা দ্রুত দিয়ে দাও, দ্রুত। দ্য টিচার said that, শিক্ষক বলেছিলেন যে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়, একেবারেই পূর্ণাঙ্গ রূপে বয়েল হয়, সেদ্ধ হয়, ফুটন্ত হয়। ইয়েস, এটা হচ্ছে জেনারেল ট্রুথ, আগেরটা ছিল ইউনিভার্সাল ট্রুথ, আর এটা একেবারে জেনারেল ট্রুথ। এটাকে ইউনিভার্সাল ঠিক বলার দরকার নেই, জেনারেল ট্রুথ, এটা আমরা জানি, সায়েন্স এটা প্রমাণ করেছে। সো তুমি চাইলেই এখানে পাস্ট টেন্স আছে এই নিয়ম অনুসরণ করে পরেরটা পাস্ট টেন্স করতে পারবে না, এখানে কি হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। এরকম দুই একটা ব্যতিক্রম রয়েছে, যেমন নেক্সট আরেকটি বাক্য তোমরা দেখে নাও, বি কেয়ারফুল, এগুলোই তোমার জীবনে কাজে দেবে। আমরা রয়েছে এখন সিকোয়েন্স অফ টেন্স, একটা দেখে আমরা আরেকটা নির্ণয় করছি, একটা বাক্য দেখে আমরা আরেকটা নির্ণয় করছি। যেমন আমি যদি বলি হি said that he fill in the gap to the gym every day, EVERY, every day। ওকে, জিম, জি ছোট হাতের হবে, এভরিডে। এখন আমার প্রশ্ন হলো এই জায়গাটা কি আমি গোজ দেব, অপশন বি আমি ওয়েন্ট দেব, অপশন সি আমি হ্যাড গন দেব। দ্রুত ঝড়ো গতিতে আনসারটি দিয়ে দাও। হি সেইড দ্যাট হি ... টু দ্য জিম এভরিডে। দ্রুত। আচ্ছা, প্রথম কথা, এই পাঁচটায় যেহেতু পাস্ট টেন্স রয়েছে, তাহলে পরেরটা কি হবে, পাস্ট টেন্স হবে। পরেরটা কি হবে, পাস্ট টেন্স হবে। তাহলে পাস্ট টেন্স হলে তোমরা হয়তো অনেকে বলবে যে স্যার পাস্ট টেন্সে ওয়েন্টও দিতে পারি, হ্যাড গনও দিতে পারি, বাট নো, এখানে শুধুমাত্র একটা রাইট উত্তর হবে এবং সেটি হচ্ছে ওয়েন্ট। হি ওয়েন্ট টু দ্য জিম এভরিডে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস বাক্যের সঙ্গতির সঙ্গে, কনটেক্সটের সঙ্গতির সঙ্গেও টেন্স নির্ণয় হয়। আমি এই কথাটি এই জন্য তোমাদের শিখিয়ে রাখছি যে না হলে তোমাদের ভিতরে একটা গোড়ামি ভাব থেকে যাবে, স্যার এটা বলেছেন মানে এটা কেন হলো। যেমন সে বলেছিল যে সে প্রতিদিন জিমে যেত, সিম্পলি পাস্ট টেন্স, এখানে হ্যাড গন দেওয়া যাবে না, সো নর্মালি এখানে সিম্পলি পাস্ট টেন্স হয়ে যাবে।
এবং এভরিডে থাকলেও যে পাস্ট টেন্স হয় সেটা কিন্তু তার প্রমাণ। টেন্সের সময় আমরা কিছু চিহ্ন দিয়েছিলাম, কিছু টেন্স চেনার বৈশিষ্ট্য, সেখানে বলেছিলাম অলওয়েজ, রেগুলারলি, এভরিডে এগুলো থাকলে ওই টেন্স হয় ইত্যাদি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এগুলো কোনো বৈশিষ্ট্যই মানে না। সো একটা ইংরেজির পূর্ণাঙ্গ সার্থকতা ঘটে বঙ্গানুবাদের মাধ্যমে বা ট্রান্সলেশন করার মাধ্যমে। আরেকটি বাক্য তোমাদের টেস্ট, এবং এই অংশ থেকে আমরা লাস্ট টেস্ট দেব এটি। দেখা যাক যে তোমরা এই আনসারটি পারছো কিনা। আচ্ছা, ক্লজটাকে আমরা নিচে রাখছি। হি সেইড, আর সেডের মধ্যে থাকবো না, একটু অন্য কিছু দিই। হি লেফট আর্লি, হি লেফট আর্লি, BECAUSE, বিকজ ফিলিং ইন দ্য গ্যাপ। এই কোশ্চেন আনসার যদি কেউ দিতে পারো, আমি ধরে নেব যে হ্যাঁ, শুধু ক্লাসে মনোযোগী তোমার নেই, বরং তুমি ইংরেজিকে নতুন করে আবিষ্কার করা শিখছো। দেখা যাক। সো ধরো আমি বললাম যে হি ইজ নট ফিলিং ওয়েল। আর একটি অপশানে দিলাম আমি যে সেম, শুধু পাস্ট টেন্স দেব, হি ওয়াজ নট ফিলিং ওয়েল। তোমাদের সময় শুরু হয়েছে। হি লেফট আর্লি বিকজ, দ্রুত। ওকে, সো রাইট আনসারটা এবার একটু মিলিয়ে নাও। হি লেফট আর্লি, সে খুব দ্রুত চলে গিয়েছিল। বিকজ, কারণ, হি ইজ নট ফিলিং ওয়েল, কারণ সে কোনো ভালো অনুভব করছে না, সে কোনো ভালো অনুভব করছে না। তোমরা হয়তো মনে করছো হি লেফট আর্লি প্রিন্সিপাল ক্লজ, এই যে ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ তো অবশ্যই পাস্ট টেন্স হবে, এই নিয়মটাই জেনে এসেছো। প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হলে পরেরটা সাবঅর্ডিনেট হবে। এবং আমি বিশ্বাস করি এই বাক্যটা দিলে কোনো নিয়ম না দেখে, কোনো বাংলা অর্থ না করে, 100 জনে মোর দ্যান 99% শিক্ষার্থী হয়তো এটা রাইট উত্তর দিয়ে ফেলবে, লিপ থেকে লেফট পাস্ট টেন্স, তাই হবে ওয়াজ নট। কিন্তু এখানে রাইট উত্তর হচ্ছে এ নাম্বারটা। হিয়ার লাইজ দ্য মূল ফ্যাক্ট। এখানে আসলে মূল রহস্যটি লুকিয়ে রয়েছে। এগুলোকে ইংরেজিতে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় প্রেজেন্ট রিজন, প্রেজেন্ট রিজন উইথ পাস্ট অ্যাকশন, উইথ পাস্ট অ্যাকশন। অর্থাৎ রিজনটা হচ্ছে বর্তমানের, কিন্তু অ্যাকশনটা হচ্ছে পাস্টের। বুঝতে পেরেছ? হি লেফট আর্লি, সে খুব দ্রুত ছেড়ে গিয়েছিল। বিকজ হি ইজ নট ফিলিং ওয়েল, সে এখন ভালো অনুভব করছে না। এটা হচ্ছে বর্তমান রিজন। আর অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে হি লেফট আর্লি। তো এই ধরনের ঘটনাগুলো অনেক সময় দেখা যায় সিকোয়েন্স অফ টেন্সের রুলসের একেবারে বিরোধী, যেগুলো তোমাকে প্রচুর স্টাডি করার মাধ্যমে অবশ্যই রপ্ত করতে হবে। এরকম তো কিছু বিষয় রয়েছেই, এগুলো জানতে হবে। তো আমরা যদি পুরো এই শর্টকাট অফ সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স আসলে শর্টকাটটা কি, আমরা অ্যাট এ গ্ল্যান্স কি দেখতে পাই? অ্যাট এ গ্ল্যান্স যেটি দেখতে পেলাম, নাম্বার 1, যদি প্রিন্সিপাল ক্লজ থাকে প্রেজেন্ট অথবা ফিউচার, আমি শর্টকাটে লিখছি, ইজ ইকুয়াল টু, এই পাশে হবে এনি টেন্স, অর্থ বুঝে মোটামুটি যে কোনো টেন্স হয়। এরপর আমরা যদি প্রথম অংশটা পাস্ট টেন্স পাই, পাস্ট টেন্স পাই, পাস্ট লিখলাম, এত কিছু না। পরের অংশটায় বেসিকলি আমরা পাস্ট পাবো, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। এটা পাস্ট থাকলেও পরেরটা হবে নো চেঞ্জ, নো চেঞ্জ, অথবা যেটাকে আমি বলতে পারি প্রেজেন্ট। পাস্ট থাকলেও নো চেঞ্জ বলবো, PRESENT, প্রেজেন্ট হয়ে যাবে যদি সেই বাক্যটা হয়ে যায় ইউনিভার্সাল ট্রুথ অথবা জেনারেল ট্রুথ। এই যেটা আমি দিয়েছিলাম সেটা আমি এখানে নিয়ে আসলাম, সেটা আমি নিয়ে আসলাম। হাজার কথা বলতে পারি, কিন্তু মূলত সিকোয়েন্স অফ টেন্সের শর্টকাট হচ্ছে এই 3টা। এত শর্টকাট জানার পরেও, এত কিছু জানার পরেও প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিভিন্ন জায়গাতে কিছু প্রশ্নের আনসার করতে তবুও তুমি কষ্টের মধ্যে পড়ে যাও। সবশেষের আলোচনার এই অংশে আমি তোমাদেরকে একটা ছোট্ট টেস্ট দিই, আর একটা অ্যান্ড লাস্ট টেস্ট।
সেটা হচ্ছে আই উইল বাই আ স্মার্টফোন, আমি একটা স্মার্টফোন কিনবো হোয়েন, যখন আই ডট ডট এনাফ মানি, যখন আমি যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করব। সো অপশান এতে বলা হচ্ছে যে EARN আর্ন, অপশান বিতে উইল আর্ন। বুঝে শুনে আনসার দিবে, কারণ আমরা একটা ছোট্ট কথা বলে ক্লাস থেকে বিদায় নিতে চাই যে শেষ ভালো যা সব ভালো তার। আমি সবার জন্য দোয়া করি যে সবাই যেন এটা পারো। আই উইল বাই আই স্মার্টফোন, আমি একটা স্মার্টফোন কিনবো হোয়েন আই ডট ডট এনাফ মানি। দেখা যাক কী অবস্থা। ওকে, দ্রুত দ্রুত দ্রুত। যে যখনই ক্লাসগুলো করবে, আসলে এই ক্লাসগুলো তো হচ্ছে চিরসবুজ, এই ক্লাসগুলো কখনো প্রবীণ আর বৃদ্ধ হবে না। লাইক যখনই ক্লাস করবে, যে সময়ের কথাই ভাবো না কেন, এগুলোই হচ্ছে ইংরেজি ফান্ডামেন্টাল বেসিক। ওকে, সো আমরা বাংলায় বলছি যে আই উইল বাই আই স্মার্টফোন, আমি একটা স্মার্টফোন কিনবো। আমি একটা কী কিনবো বলো তো? আমি একটা স্মার্টফোন কিনবো যখন আমি অনেক টাকা উপার্জন করব। যখন আমি অনেক টাকা উপার্জন করব, বাংলায় বলছি ভবিষ্যৎ না, সুতরাং অনেকেই তোমরা হয়তো উইল আর্ন দিয়েছ, কিন্তু নো, এখানে রাইট উত্তর হবে এ নাম্বারটা। কেন হবে সেটা আমি একটু বলছি তোমাদের। প্রথম কথা হচ্ছে যে যদি এইটুকুকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল। এটা অবশ্যই প্রিন্সিপাল, কারণ এই হোয়েন এটা হচ্ছে ক্লজ মার্কার। কি ক্লজ বলো তো? সাব অর্ডিনেট ক্লজ। ক্লাসটা শেষ করে ওই যে আমি যেগুলো মুখস্থ কথা বললাম, আমি শীটটা দিয়ে দেবো, ওগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। অ্যাজ, সিন্স, হোয়েন, টিল, দো, অল দো, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি ফিউচার টেন্সে থাকে অথবা প্রেজেন্ট টেন্সে থাকে আমার নিয়ম অনুযায়ী, তাহলে আমি সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স করতে পারবো, এই স্বাধীনতা আমার আছে। ওকে, সে অনুযায়ী কিন্তু আমি এখানে প্রেজেন্ট টেন্স করলাম। এখন প্রশ্ন হলো যে কেন? আসলে হোয়েনের পরে যে কথাটি থাকে সেটা দ্বারা মূলত ফিউচারকে এমনি বোঝানো। হোয়েন মানে কি? হোয়েন মানে যখন, যখন মানে এখনও ঘটেনি। হোয়েন এমন একটা শব্দ, হোয়েনের পরে বাক্যটার অর্থ অটোমেটিক্যালি ফিউচার টেন্স হয়ে যায়। সো হোয়েন পরবর্তী যদি টাইম মিন করে, নোটটা লিখে নিতে হবে। হোয়েন ইজ ইকুয়াল টু যদি ফিউচার টাইম উল্লেখ করে, ফিউচার টাইম মানে দেখো আমি স্মার্টফোন কিনবো যখন আমি টাকা উপার্জন করব, উপার্জন করার সময়কে বোঝাচ্ছে। তো যখন ফিউচার টাইমকে বোঝে, কি বলে, ফিউচার টাইমকে মিন করে, ইজ ইকুয়াল টু অলওয়েজ, এটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। তুমি চাইলেও ওটাকে ফিউচার দিতে পারবে না। যদি ফিউচার দিয়ে ফেলো, ওয়ান কাইন্ড অফ রিডান্ডেন্ট, অথবা মানে একই জিনিস ডাবল ইউজ করার মতো হয়ে যায়। এটা হয়তো তোমরা এখন বুঝবে না, একটা শব্দের মধ্যেও কিন্তু কিছু অর্থ লুকায়ে থাকে, ওটা তোমাকে ফিল করতে হবে। যেমন লেস্ট শব্দ ব্যবহার করলে পরে বাক্যটা তুমি না বলতে পারো না, নেগেটিভ করতে পারো না। আনটিল ব্যবহার করলে পরে বাক্যটি তুমি নট ইউজ করতে পারো না। তার মানে কিছু শব্দের মধ্যেই একটা না না ভাব রয়ে যায়, কিছু শব্দের মধ্যেই ভবিষ্যৎ অর্থ থেকে যায়। আশা করি সঠিক আনসার তোমরা অনেকেই দিতে পেরেছ। এই হচ্ছে আজকের আলোচনা। পুরো এই সময়টা কিভাবে কাটিয়েছ, এনজয় করেছো কিনা, আর যারা যারা প্রথম থেকে আজ পর্যন্ত একেবারেই চুম্বকের মতো লেগে আছো কমেন্টে জানাবে। আর যারা একটু বেয়ারা, যাদের মন মেজাজ ভালো থাকে না, মাঝে মাঝেই ছন্ন ছাড়া হয়ে যাও, ক্লাস করো একটু ভেঙে ভেঙে, অর্থাৎ আজ 10 নম্বর ক্লাস, কালকে 25, হঠাৎ করে লাইভ কোনো একটি ক্লাস, তারাও একটু কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের দিকে নজর রেখে শেষ করব আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। ইনশাআল্লাহ সেই দিন হয়তো বা ক্লাস থাকবে রাইট ফর্ম অফ ভার্ব অর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা রয়েছি পার্টস অফ স্পিচের মধ্যে। আমাদের টার্গেট পার্টস অফ স্পিচের সাথে রিলেট করে পুরো গ্রামারকে আমরা শেষ করব। তবে ক্লাসের সংখ্যা অবশ্যই 50টির বেশি হবে না। আমার বিশ্বাস যারা লেগে আছো 50টি ক্লাসে, এই 50টি ক্লাস শেষে তুমি যা কিছু পাবে তা বলে শেষ করা যাবে না। সময়ের অপেক্ষা, ইনশাআল্লাহ উপভোগ করতে থাকো। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালোর শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।